শুভ্র রোদের পাশে শুয়ে পড়ে। রোদকে নিজের কাছে টেনে বুকের মাঝে শক্ত করে জড়িয়ে ধরে শুয়ে আছে। মনে হচ্ছে এত বছরের খালি বুকটা পরিপূর্ণ লাগছে। রোদের কোনো নাড়চড়া নেই, সে গভীর ঘুমে আচ্ছন্ন। ভোরের আলো ফুটে নতুন এক সকালের সূচনা করে। পূর্ব আকাশে আজকে সূর্য বেশটা যেন একটু বেশি। বাইরে থেকে থেকে ঠান্ডা শীতল হাওয়া বইছে, রুমের পর্দাগুলো বাতাসে দুলছে। সূর্যের কিরণ এসে ঘুরে রোদের চোখে মুখে। নাক মুখ কুঁচকে ফেলে রোদ, পিট করে চোখে মুখ খুলে তাকায়। এখনো ঘুমের রেশ কাটেনি, আর মোড়া ভেঙে বিছানা থেকে উঠতে নেয়, কিন্তু কারো শক্ত বাঁধনে নিজেকে আবিষ্কার করে। আস্তে আস্তে মনে পড়ে যায় কালকে রাতের কথা। রোদ শুভ্রের দিকে তাকায়, রোদকে দু হাতের জাপটে ধরে শুয়ে আছে। খালি গায়ে ফর্সা বুকের লোমগুলো দেখতে অসম্ভব সুন্দর লাগছে। গালে খোসা খোসা চাপ দাড়িগুলো বেশ মানিয়েছে। রোদ মনে বলে ওঠে, রোদ মাশাআল্লাহ, আল্লাহ সৃষ্টি কতই না সুন্দর, অনেক যত্ন করে বানিয়েছে এই মানুষটাকে। রোদের কিছু একটা মনে আসতে চুপ হয়ে যায়, মনে মনে বলে উঠে রোদ, দিবা স্বপ্ন দেখিস না রোদ, এই লোক কখনোই কাউকে ভালোবাসতে পারে না, আর না কখনো এই মানুষটার দেওয়া প্রতি আঘাত তুই কখনো ভুলতে পারবি। সে শুধু আঘাত দিতে জানে। রোদ কথাগুলো ভেবে আস্তে করে শুভ্রকে সারিয়ে উঠতে নেয়। এমন সময় শুভ্র রোদকে টান দিয়ে নিজের সাথে শুয়ে নেয়। রোদের যেন দম বন্ধ হয়ে আসছে। শুভ্র ঘুম জড়ানোর কণ্ঠে বলে ওঠে, শুভ্র এইভাবে কাঁপাকাঁপি করো না বউ, আমার খুব কিছু করতে ইচ্ছে রোদ জমে যায়। শুভ্রের কথা শুনে শিওর ধারা বেয়ে ঠান্ডা স্রোতে বয়ে যায়। রোদ ছটফট করতে থাকে, কিন্তু শুভ্রের ছাড়াই কোনো নামই নেই। শুভ্র কাজ আসলেই যেন তার পুরনো আঘাতগুলো তাজা হয়ে ওঠে, দম বন্ধ হয়ে আসে, ইচ্ছে করে মরে যেতে। হঠাৎ শুভ্রের এমন পরিবর্তন কেন জানি রোদ মেনে নিতে পারছে না। সকাল 7টা, রোমান রুহিকে খুঁজতেছিল। এই রুহিকে সে হাতের নাগালে পায় না। এমন সময় চোখে পড়ে অপ্রকাশিত কিছু দেখে ফেলে, জোরে চিৎকার দেয়। রোদ শুভ্র সিটকে ধরে সরে যায়। কিছুক্ষণ আগে শুভ্র ঘুম থেকে উঠে রোদকে রুমে থাকতে বলে, ওয়াশরুমে চলে যায়। এই ফাঁকে রোদ রুম থেকে বেরিয়ে আসে। শুভ্র ওয়াশরুমে ঢুকে কিছু একটা ভেবে তাড়াতাড়ি রুমে আসে। এসে দেখে রোদ রুমে নেই। রোদকে রুমে না পেয়ে টি টেবিল লাথি মারে। রুমের দরজা আনলক ছিল, কিন্তু সে খেয়াল করেনি তার পাখি রুমের দরজা খোলা পেয়ে উড়াল দিছে। শুভ্র দ্রুত পায়ে রুমে বাইরে যায়। রোদ বেশি দূর যায়নি, দ্রুত পায়ে হেঁটে রোদকে পিছন থেকে কোমর ধরে ওপরে তুলে নেয়। হঠাৎ শূন্য আবিষ্কার করে রোদ নিজেকে ভয়ে চোখে মুখ কিসে ফেলে। রোদকে নিজের দিকে ঘুরে শক্ত করে কোমর চেপে ধরে বলে উঠে, শুভ্র কোথায় যাচ্ছ পাখি? রোদ ছোটার জন্য ছটফট করতে থাকে, কিন্তু শুভ্রের শক্ত কাছে পেয়ে ওঠে না। শুভ্র রোদের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। রোদ নিজের ছোটাছুটি করা বন্ধ করে দেয়। কোমর এমনভাবে চেপে ধরেছে, মনে হচ্ছে হাড় গোড় ও গুঁড়ো করে ফেলবে। কোমরে ব্যথায় চোখে পানি টলমল করছে। আচমকা শুভ্র রোদকে আরও নিজের সাথে চেপে ধরে ঠোঁটের কাছে এগোতে নেয়। এমন সময় কারো চিৎকার, দুজন পিছিটকে দূরে সরে যায়। রোমান হাঁ করে তাকিয়ে আছে। রোদ লজ্জা ভয় তাড়াতাড়ি সেখান থেকে সরে যায়। শুভ্রের বিরক্তিতে কপাল কুঁচকে আসে। এমন সময় গাধাওয়াগুলোর কাজই তার পার্সোনাল মোমেন্ট ব্যাকগ্রাক দেওয়া। শুভ্র রোমানের কাছে গিয়ে দাঁড়ায়। রোমান মুখ হাঁ করে তাকিয়ে আছে। শুভ্র বিরক্তিতে চ শব্দ করে বলে উঠে, শুভ্র মুখ হা বন্ধ কর শালা, তা না হলে পুরো গ্রাম মুখে ভেতরে ঢুকে যাব। রোমান মুখ সাথে সাথে বন্ধ হয়ে যায়। মিকি হাসি দিয়ে বলে ওঠে, রোমান আমি তোর শালা হতে যাব কেন?
তুই আমার শালা হবি। শুভ্র ভ্রু কুঁচকে তাকায় রোমান আমতা আমতা করে বলে, রোমান, আসলে আমি বলতে চাইছি যে আমার তো কোনো বোন নেই যে তুই বিয়ে করে তারপর আমাকে শালা বানাবি। আর থাকলেও সেরকম তোর কোনো চান্স নেই যে তুই বিয়ে করবি, কারণ তুই বিবাহিত। কিন্তু তোর তো বোন আছে আর আমিও অবিবাহিত, তাই আমি তোকে নিঃসন্দেহে শালা বানাতে পারি। শুভ্র রোমানের দিকে রাগী চোখে তাকায়। রোমান বোকার মতো হাসে। শুভ্রকে উদ্দেশ্য করে পুনরায় বলে ওঠে, রোমান, আমি তো এমনি বলছিলাম। কথাগুলো বলে আর দাঁড়ায় না, তাড়াতাড়ি কেটে পড়ে শুভ্রের কাছ থেকে। শুভ্র রোমানের যাওয়ার দিকে তাকায়, তারপর নিজের রুমে চলে যায় ফ্রেশ হতে। সকাল 10টা ছুঁই ছুঁই নীলা আসে চৌধুরী বাড়িতে। নীলাকে সেদিন বাড়ি থেকে বের করে দেওয়ার 1 সপ্তাহ পর নীলার বাবা মা নিতে আসে নীলাকে। নীলা প্রথমে রাগ করলেও রোদের কথা চলে যায় নিজ বাড়িতে। নীলা বাড়ির ভেতরে ঢুকতে যাবে এমন সময় কারো গুনগুন শব্দ। পেছন ফিরে তাকায়, গুনগুন শব্দ অনুসরণ করে বাড়ির পেছনের দিকে যায়। পেছন ফিরে লুঙ্গি ওপরে ধরে দাঁড়িয়ে কেউ কিছু একটা করতে আসে আর গান গাইছে, লুঙ্গি খুইরা খাইয়ারা তুমি আমার হইতা যদি ভাইসা যাইতাম মজুয়ারে, নয়নে ঘোরাইয়া খুঁজি তোমারে তোমারে। নীলা গান শুনে অজ্ঞান হবে হবে অবস্থা। এইরকম বিশ্রী সুন্দর গান কে গাইছে? নীলা গান শুনে ধপাস করে মাটিতে পড়ে যায়। পেছন থেকে শব্দ আসতেই নিলয় পেছনে ফিরে তাকায়। নীলাকে দেখে তাড়াতাড়ি নিজের লুঙ্গি ঠিক করে। নীলাই আসলে লুঙ্গি পরে টিকটক ভিডিও বানাতে আসছিল, বাট তখন তাকে প্রকৃতি তার ডাকে সাড়া দিতে হয় আর মনের সুখে গান গাইছিল। কিন্তু এই মেয়ে এখানে আসলো কি করে বোঝে না সে, আর অজ্ঞান বা হলো কেন। নীলয় নীলার গানে হালকা করে থাপ্পড় মারে। চোখ উল্টে দেখে মরে টরে গেল নাকি। নীলা চোখ খুলে তাকায় নিলয়কে দেখে, আবার চিৎকার দেয়। নিলয় অবাক হয়ে তাকিয়ে আছে নীলার দিকে। এই মেয়ের সমস্যা কি? বারবার অজ্ঞান হচ্ছে কেন? মির্গি ব্যারাম ধরল নাকি? নিলয় আর কোনো কিছু না ভেবে দৌড়ে লাগায় বাড়ির দিকে। বাড়ির সবাইকে ডেকে আনে। সবাই নিলয়ের দিকে তাকিয়ে আছে। এই নিলয় কি সেজে আছে? একে যে কেউ এই অবস্থায় দেখলে জ্ঞান হারাবে। আর হলো তাই। রোহি দৌড়ে নীলার কাছে যায়। নীলার চোখে মুখে পানি দিয়ে জাগিয়ে তোলে। নীলা আশেপাশে তাকায়, কাউকে না দেখতে পেয়ে স্বস্তিতে নিঃশ্বাস ফেলে। রোহি রোদ মিলে নীলাকে বাড়ির ভেতরে নিয়ে যায়। সূর্য এখন পশ্চিম আকাশে, সময় 4:30 হবে। রোহি ছাদে দোলনায় বসে কোলে ওপর আচারের বয়ম রেখে হাত দিয়ে আচার খাচ্ছে। চামচ থাকতেও হাত দিয়ে আচার খাচ্ছে। কেন জানি তার চামচ থেকে হাত দিয়ে আচার খেতে ভালো লাগে। রোমান সারাদিন রুহির কোনো খোঁজ পায় না। কেমন জানি তাকে এড়িয়ে চলে সব সময়। এই মেয়ের কি এত সমস্যা বোঝে না, তবে এটা সে ভালো করে জানে। রুহি তাকে ইচ্ছে করে ইগনোর করছে। রোমান হাতে গিটার নিয়ে ছাদে উঠে রুহির দিকে চোখ যায়। একজন শ্যামকন্যা, লম্বা কালো চুলগুলো কোমর অবধি ছেড়ে দিয়ে দোলনায় বসে আচার খাচ্ছে একদম বাচ্চাদের মতো করে। রোমান অপলক দৃষ্টি তাকিয়ে আছে রুহির দিকে। কোনোভাবেই তার দৃষ্টি ফিরছেই না। একজন শ্যামবর্ণ নারী তার মতো একজন পুরুষকে পাগল বানিয়ে ছাড়ছে। এই মেয়েকে না দেখলে রাত তারও ঘুম হয় না। কিন্তু এই মেয়ে তাকে কবে বুঝবে যে তার এই শ্যামবর্ণ চেহারা তাকে পাগল করে দিয়েছে। রোমান কথাগুলো ভেবে মুচকি হাসে। মাথায় দুষ্ট বুদ্ধি আসতে রুহিকে বলে ওঠে, রোমান, এই কালো পেতনি। রুহি চোখ তুলে সামনের দিকে তাকায়, মুখ ফুলিয়ে চোখ গোল গোল করে রোমানকে বলে ওঠে, রুহি, এই পচা আলু নাগিনী সাপিনী বর, কাকে কালো পেতনি বলছেন? আপনি কালো পেতনি, আপনার বউ কালো পেতনি। রোমান, আমার বউ কালো পেতনি, এটা ঠিক বলেছ। রুহি রোমানের কথায় মানে না বুঝে বলে উঠে, রুহি,
হ্যাঁ, আপনার বউ কালো পেতনি। রোমান দুষ্টু হাসে। রুহির দিকে 2 কদম এগিয়ে এসে বলে ওঠে রোমান, তা কি করছে আমার কালো পেতনি বউ? রুহি, এই আপনি কাকে বউ বলছেন? রোমান, তুমি ছাড়া কি কেউ আছে এখানে? রুহি আশেপাশে তাকায়, না তো, কেউ নেই। সে ছাড়া এখানে, তার মানে এই লোক তাকে পেতনি বউ বলেছে। রুহির আগে উঠে চলে যেতে নেয়। রোমান রুহির হাত টেনে ধরে। রুহির আগে রোমানের দিকে ফিরে কিছু বলবে নিবে। রোমান রুহির ঠোঁটে হাত দিয়ে রুহিকে চুপ করিয়ে দেয়। রোমানের স্পর্শে রুহি কেঁপে ওঠে। রোমান মুচকি হাসে। রোমান রুহির ঠোঁট থেকে নিজের হাত সরিয়ে নেয়। তারপর রুহিকে উদ্দেশ্য করে বলে ওঠে, রোমান, কবে গ্রহণ করছো আমায়, আমার প্রিয়তমা? রুহি ব্রু কুঁচকে তাকায় রোমানের দিকে। রোমান তাকে কি বলছে এবং কি বোঝাতে চাইছে সেটা তার অজানা না। রুহি মুখের বিরক্তি ফুটিয়ে তোলে। রোমানকে উদ্দেশ্য করে বলে, রুহি, যেটা কখনো হবার নয় সেটা পিছনে অযথা সময় নষ্ট করবেন না। ভাইয়া, আপনার মতো কাউকে খুঁজে নিন, তাহলে আপনি ভালো থাকবেন। হাত ছাড়ুন, যেতে দিন আমায়। রোমান রুহির কাছে এসে রুহির গালে হাত রেখে করুণ স্বরে বলে ওঠে, রোমান, তোমার মতো না, আমার তোমাকেই চাই। রুহি, এভাবে আমার ভালোবাসা প্রত্যাখ্যান করো না প্লিজ। রুহি নিজের গালে থেকে রোমানের হাত সরিয়ে 2 কদম পিছিয়ে রোমানকে তাচ্ছিল্যে হেসে বলে ওঠে, রুহি, আমি আপনার সামনে কোনো দিক দিয়ে পারফেক্ট নই ভাইয়া। আমার না আছে রূপ, না আছে গুণ, সব দিক দিয়ে শূন্য আমি। আমার মতো একটা কালো মেয়েকে আপনার মতো একজন সুদর্শন পুরুষের সামনে কখনোই মানায় না ভাইয়া। রোমানের বুকের ভেতর মোচড় দিয়ে ওঠে। এই মেয়েকে কি করে বোঝাবে সে? রোমান রুহিকে পুনরায় বলে ওঠে, রোমান, কেউ কারোর জন্য পারফেক্ট নয় রুহি। ভালোবেসে প্রিয় মানুষটাকে পারফেক্ট করে নিতে হয়। রোমান একটু থেমে আবার বলে ওঠে, রোমান, আর সত্যিকারের ভালোবাসা কখনো রূপ গুণ খোঁজে না। রুহি হেসে ওঠে। রোমান ঠাট্টা স্বরে বলে উঠে, রুহি, দিন শেষে সবার রূপটাই খোঁজে, আর এটাই চরম সত্য। যেখানে কবি নিজেই সৌন্দর্য প্রেমে পড়েছিল সেখানে আপনি কোনো খ্যাতের মূলা। রোমান মুখ ছোট হয়ে যায়। সে কিভাবে এই বোকা নারীকে তার অনুভূতি কি করে বোঝাবে? কি করলে বুঝবে যে সে তাকে কতটা ভালোবাসে? রুহি ছাদ থেকে যেতে নেয়। রোমান রুহির হাত টেনে ধরে বলে ওঠে, রোমান, তুমি হইও যাইও না হে আমার বোকা নারী। তোমার আমার চোখে কতটা সুন্দর আর মোহনীয় লাগে। আমি প্রতি মুহূর্তে তোমার এই শ্যামবর্ণ চেহারা দেখে মোহিত হই। আজ হয়তো বুঝছো না, কিন্তু একদিন ঠিকই বুঝবে। আর আমি সেই দিনের অপেক্ষায় আছি। রোমান কথাগুলো শেষ করে আর দাঁড়ায় না। রুহির হাত ছেড়ে ছাদ থেকে দ্রুত পায়ে নেমে যায়। রুহি এখনও সেই একই রকম স্থানে দাঁড়িয়ে আছে। বারবার রোমানের বলা কথাগুলো কানে কাছে বাজছে। বিকেল গড়িয়ে সন্ধ্যা। বসার ঘরে বসিয়ে সবাই আড্ডা দিচ্ছে। নীলা কিছুক্ষণ আগে বাড়িতে চলে গেছে। রোদ আজকে সারাদিন রুমের ভেতরে ছিল। মাগরিবের নামাজ পড়ে বিছানার ওপর পা তুলে বসে আছে আর মনে মনে ভাবছে শুভ্রের হঠাৎ পরিবর্তন। মনে মনে দীর্ঘশ্বাস ফেলে রোদ। মন থেকে কেন জানি শুভ্রের প্রতি ক্ষমা সভ্যতা আসছে না। আর সে মাপ করলেও রুহু কখনো মাপ করবে কি না জানা নেই। তারপর শুভ্রের প্রতি তার কোনো অভিযোগ নেই। আর শুভ্রের মতো কঠোর মনের মানুষ তাকে কখনোই ভালোবাসতে পারে না। হয়তো আমার উপর কোনো প্রতিশোধ নেওয়ার চেষ্টা করছে, তার জন্য এই সব নাটক করছে। তা না হলে এতদিন বাজে ব্যবহার করা লোকটা হুট করে এত ভালোবাসা দেখাচ্ছে, সেটা কেন জানি হজম হচ্ছে না রোদের। শুভ্র কথা ভাবতে ভাবতে রোদের চোখে কোণে পানি বেয়ে পড়ে। হাতের উল্টো পিঠ দিয়ে চোখে পানি মুছে রোদ বলে ওঠে,
রোদ, একটা মেয়ের স্বামী ভালো হলে তার সুখের কোনো কুল কিনারা থাকে না। আর যদি স্বামী খারাপ হয় তাহলে দ্বিতীয় কোনো শত্রুর প্রয়োজন হয় না। রোদ একটু থেমে আবার ভাঙা গলায় বলে ওঠে, রোদ, বিয়ের পর প্রতিটা মেয়ের স্বামী হয় একমাত্র আপনজন, প্রিয় মানুষ। কিন্তু সেই স্বামী যদি মুখ ফিরিয়ে নেয়, দূরে ঠেলে দেয়, তার থেকে হতভাগী নারী আর কেউ হতে পারে না। ঘড়ির কাঁটা 10টার ঘরে ক্লান্ত শরীর নিয়ে বাড়িতে ঢুকে শুভ্র সারাদিন অনেক ব্যস্ততায় কেটেছে। তার উপরে রোমান অয়ন কেউ যায়নি অফিসে। নিলয়ের কথা তো বাদ দিলাম, সে তো ব্লগ ভিডিও নিয়ে পড়ে আছে। কবে সে ভাইরাল হবে সে সব চিন্তা। শুভ্র বাড়ির ভেতর ঢুকে রোদ খাবার টেবিলে সবাইকে খাবার দিচ্ছিল। বাসার সবাই ডিনার করছে। শুভ্র রোদের দিকে এক পলক তাকায়, যেন সারাদিনের ক্লান্ত এক নিমিষেই শেষ। রোদ হালকা মিষ্টি কালারের ওপরে সুতির কাজ করা একটি 3 পিস পরে আছে। মাথায় ওড়না আবার পেস দেওয়া, মুখে কোনো সাজসজ্জা নেই। এতে যেন কোনো অপ্সরা থেকে কম লাগছে না। শুভ্র টেবিলের দিকে এগিয়ে রোদকে উদ্দেশ্য করে বলে ওঠে, শুভ্র, রোদ 10 মিনিটের মধ্যে 1 কাপ কফি নিয়ে রুমে আয়। কথাগুলো বলে শুভ্র আর দাঁড়ায় না, নিজের রুমে চলে যায়। খাবার টেবিলে আরাফ চৌধুরী বাদে সবাই ছিল। রিয়ার আগে ভুগছে। সবার খাওয়া হতেই রোদ কফি বানিয়ে সার্ভেক দিয়ে শুভ্রের রুমে পাঠিয়ে দেয়। শুভ্র গোসল করে কালো ট্রাউজার সাথে ছাই রঙের গেঞ্জি পরে ওয়াশরুম থেকে বের হয়। সে কোনো কিছু ভাবতে পারছে না। তার এই মুহূর্তে বউ নামক ভিটামিন দরকার। শুভ্রর সামনে সার্ভেক দেখেই রাগে ফুঁসতে থাকে। এই 400 গ্রাম বাচ্চা কত সাহস, নিজে না এসে সার্ভেট পাঠিয়েছে। একে তো আমি আজ। শুভ্র রাগে ধপধপ পা ফেলে নিজের রুম থেকে বেরিয়ে রোদের রুমে হাঁটা দেয়। কিন্তু রোদের রুম খালি। কিছু একটা ভেবে ড্রয়িং রুমে যায়, কিন্তু সেখানেও রোদ নেই। শুভ্র পুরো বাড়ি হিউন্য হয়ে খুঁজে, কিন্তু রোদ কোথাও নেই। শুভ্রর দাদি কথা মনে আসতেই হেনা বেগম রুমের দিকে হাঁটা দেয়। শুভ্র নিজে নিজে বলে ওঠে, শুভ্র, পাখি কোথায় লুকাবে? পাতালে লুকালেও সেখান থেকে খুঁজে বের করব। তারপর আমার কাছে বন্দি করে সারা জীবন রেখে দিব। শুভ্র হেনা বেগমের রুমে কাছাকাছি আসতেই দেখে হেনা বেগম তার দিকে আসছে। হেনা বেগম সামনে দাঁড়িয়ে শুভ্র হেনা বেগমকে বলে ওঠে, শুভ্র, দাদি বউ কই আমার? হেনা বেগমের কপাল কুঁচকে তাকায়। তারপর বলে ওঠে হেনা বেগম, বউ মানে? কার বউ? কিসের বউ শুভ্র? যে বউ নিয়ে রাতে ঘুমায় সেই বউ। আর আমি আমার বউয়ের কথাই জিজ্ঞেস করছি, অন্য কারো বউয়ের কথা তো আর জিজ্ঞেস করব না। হেনা বেগম শুভ্রের তেরা কথা শুনে রেগে যায়। পুনরায় বলে ওঠে হেনা বেগম, তোর আবার বউ আসলো কোথা থেকে? শুভ্র, আকাশ থেকে টুপ করে পড়ছে, আর আমি ধরেছি সেভাবে বউ আসছে। হেনা বেগম রেগে গিয়ে বলে, হেনা বেগম, তা তোর বউ তুই খুঁজে নে, আমায় কেন বলছিস? আর আমি কি কার বউ কোথায় যায় তা খবর রাখি নাকি? শুভ্র, ওকে তাহলে আমার বউকে আমি খুঁজে নিচ্ছি। সবার সামনে থেকে শুভ্র হেনা বেগমের দরজা দিকে যায়। হেনা বেগম তাড়াতাড়ি এসে দরজার সামনে দাঁড়ায়। শুভ্র ভ্রু কুঁচকে তাকায়, তারপর বলে, শুভ্র, রুমে যেতে দাও। দরজা আটকে দাঁড়িয়েছে কেন? হেনা বেগম, এখানে আমার নাতনি আছে, কারো হারিয়ে যাওয়া বউ নেই, তাই রুমে যাওয়া যাবে না। আমার নাতনি ঘুমাচ্ছে, তার ঘুম নষ্ট হবে। রোদ হেনা বেগমের রুমে আসে শুনে শুভ্র নরম হয়ে আসে। মুচকি হেসে হেনা বেগমকে বলে ওঠে, শুভ্র, দাদি বউটাকে লাগবে, দিয়ে দাও না প্লিজ। হেনা বেগম, এখানে তোর বউ নেই শুভ্র, যেটা আছে ওইটাকেই দাও। হেনা বেগম, না, যা তুই নিজের রুমে যা। শুভ্র, দাদির শরীরে ভিটামিন কম, বউয়ের ভিটামিন খুব দরকার, তা না হলে তোমার নাতি ভিটামিনের অভাবে মরে যাবে। বউ দাও, বউকে লাগবে। হেনা বেগম, শরীরে ভিটামিন কম থাকলে ডাক্তারের কাছে যা, ডাক্তার ভিটামিন সিরাপ দেবে, খেয়ে শরীর ভিটামিন হবে। যা এখান থেকে। শুভ্র, দাদি এই ভিটামিন বউ ছাড়া অন্য কেউ দিতে পারবে না।
বউকে দাও দাদি। হেনা বেগম, দূর হয় এখান থেকে, কোনো বউ পাবি না। এতদিন বউয়ের কথা মনে ছিল না, এখন আসছে বউ বউ করতে। শুভ্র, ডার্লিং, বউটাকে দিয়ে দাও, তারপর দূর হয়ে যায়। হেনা বেগম, কোনো বউ পাবি না, রুমে গিয়ে ঘুমিয়ে যা। শুভ্র, বউ ছাড়া ঘুম আসবে না। দাদি, বউ দাও, বউ নিয়ে ঘুমিয়ে যায়। হেনা বেগম কিছু একটা ভেবে শুভ্রের মনোযোগ সরাতে বলে ওঠে, হেনা বেগম, আরাপ, এত রাতে তুই এখানে? শুভ্রর সাথে সাথে পেছনে তাকায়। হেনা বেগম সেই সুযোগে রুমের ভেতরে ঢুকে দরজা লাগায়। শুভ্র গুণ অক্ষরে বুঝতে পারেনি তার দাদি তার সাথে এমন চালাকি করবে। দরজা ধাক্কা দিতে রুমের ভেতর থেকে হেনা বেগম বলে ওঠে, হেনা বেগম, রুমে গিয়ে ললিপপ খা, তোর বউ আজকে আমার সাথেই থাকবে, ব্যথার চেষ্টা করে লাভ নেই। শুভ্র রাগে দুঃখে হেনা বেগমের রুমে থেকে সরে নিজের রুমে হাঁটা দেয়। আজ তার বউটার জন্য মনটা ছটফট করছে ভীষণ। বউটাকে খুব আদর করে দিতে ইচ্ছে করছে, তাই তো অশান্ত মনটা শান্ত করতে এতক্ষণ দাদির সাথে বাংলাদেশে আর পাকিস্তানের মতো যুদ্ধ করলো, কিন্তু শেষমেশ হেরে গেল। তার পরিবার মনে হয় না কখনো তার বাসর হতে দিবে। বউকে ছুটে গেলে বউ অজ্ঞান, তার মাঝে নতুন করে ভিলেন এসে গেছে। ভিলেনের অভাব নেই, এখন তো নতুন করে যুক্ত হয়েছে তার প্রাণপ্রিয় দাদি। শালার কপালটাই ফোটো। শুভ্র বেডে শুয়ে এপাশ ওপাশ করছে, বউটার জন্য মনটা আঁকু বাঁকু করছে। ঘুম চোখে ধরা দিচ্ছে না। মনে মনে শুভ্র বলে ওঠে, শুভ্র, একবার হাতের নাগালে পায়, তোকে আমাকে জানালো। আমার ঘুম নষ্ট করে কি শান্তি ঘুমাচ্ছিস না? একবার পার তোরে, তারপর দেখিস কি হাল করি। সারা রাত একটুও ঘুমাতে পারিনি শুভ্র, আর এদিকে রোজ শান্তি ঘুমাচ্ছে।